স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে মিসারিয়া লাবণী। সৌরশক্তি শুধু পরিবেশ বান্ধব নয় বরং অর্থনৈতিকভাবেও অত্যন্ত কার্যকরী উল্লেখ করে এ সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের ছাদে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সৌর বিদ্যুতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে বলেও জানান তিনি। বলেন, দেশ এগিয়ে যাচ্ছে সবুজ অর্থনীতির দিকে। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধে নবায়নযোগ্য সৌরশক্তি অনগ্রিড রুপটপের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। বাংলাদেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। বলেন, টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা, এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দেন সরকার প্রধান। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। পরিচ্ছন্ন নিরাপদ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সবাইকে অংশ নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গভীর ও অগভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে আগামী 1 জুন থেকে দরপত্র জমা নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগ। রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমাতেই জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে এ উদ্যোগ নিয়েছে সরকার। সমুদ্র সীমা নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারিত হলেও গত 16 বছরে সেখানে উল্লেখযোগ্য তেল গ্যাস অনুসন্ধান হয়নি। ফলে একদিকে যেমন গ্যাস সংকট বেড়েছে, অন্যদিকে তেমনি জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতাও বেড়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রের অগভীর 11টি এবং গভীর সমুদ্রের 15টি সহ মোট 26টি ব্লকে অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিগুলোকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, সমুদ্র বিজয়ের মাধ্যমে বিশাল সামুদ্রিক এলাকা পেলেও সেখানে থাকা জ্বালানি সম্পদ কাজে লাগানো যায়নি। এবার গভীর সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানের মাধ্যমে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার। আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা 180 দিন শেষ হওয়ার আগে কিন্তু বিডিংয়ে গেছি এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি সংশোধন করে বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ও তুলে ধরেন মন্ত্রী। তার আশা, সরকারের প্রতি আন্তর্জাতিক কোম্পানিগুলোর আস্থা রয়েছে। পিপুল ম্যান্ডেট নিয়ে আমরা এই সরকারে এসেছি, সেটা হলো আমাদের এই ইনভেস্টারদের জন্য একটা বড় আস্থার জায়গা। তাদের সাথে কথা বলে মনে হয়েছে তাদের আস্থার জায়গায় তারা ফেরত এসেছে এবং তারা বিদে আসবে। এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারের 180 দিনের কর্মসূচিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতে আমরা ইতিমধ্যে রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করেছি। নীতিমালা চূড়ান্তকরণে কাজ চলছে। মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় যে কমিটি হয়েছে সেই কমিটি কাজ করছে এবং আমরা মনে করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে একটি নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হবে, যার ফলশ্রুতিতে রিনিউয়েবল এনার্জি খাতে আমরা একটা বড় ধরনের পরিবর্তন ইনশাআল্লাহ দেখতে সক্ষম হব।
প্রাথমিকভাবে বিদেশি কোম্পানির সঙ্গে গ্যাস ক্ষেত্রের জন্য 25 বছর এবং তেল ক্ষেত্রের জন্য 20 বছরের চুক্তি করা হবে। সব প্রক্রিয়া শেষ করে 2027 সালের শেষ নাগাদ সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করা সম্ভব হবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। কোরবানির ঈদকে কেন্দ্র করে আগামীকাল সোমবার থেকে টানা 7 দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে রবিবার সকাল থেকেই ব্যাংকের শাখাগুলোতে দেখা গেছে গ্রাহকদের ভিড়। তবে সীমিত পরিসরে 25 ও 26 তারিখ ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। বন্ধের সময় ব্যাংকের শাখা ও এটিএম বুথগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোরবানির ঈদকে কেন্দ্র করে দীর্ঘ 7 দিন বন্ধ থাকছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে শেষ কর্মদিবসে রাজধানীর মতিঝিলে ব্যাংক পাড়ায় গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদের আগে শেষ কর্মদিবসে নানা প্রয়োজনে ব্যাংকে লেনদেন করছেন গ্রাহকরা। প্রতিটি কাউন্টারে গ্রাহকের উপস্থিতি ছিল। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে লেনদেন সেরেছেন। এলসি খোলা সহ নানা বাণিজ্যিক কার্যক্রম সেরেছেন কেউ কেউ। হ্যাঁ, লাস্ট দিন সামনে ঈদের কোরবানির কেনাকাটা আছে, সবার কাছেই নগদ টাকার দরকার। অনেক সময় এটিএম এ পাওয়া যায় না বা ফান্ড ট্রান্সফারও করা যায় না, এই জন্য ক্যাশ টাকা দরকার। ঈদের উপলক্ষে আমরা এখানে একটু কেনাকাটা আছে, এই জন্য এখানে আসা আর কি। চেক নিয়ে আসছি, আমাদের বোনাসের টাকাটা নিতে আসছি আর কি। দেখলাম যে আমাদের কার্ড দিয়ে যে আমরা বুথের থেকে তুলবো, ওখানে প্রচন্ড ভিড়, আর সেই জন্য চেকটাও সাথে করে নিয়ে আসছিলাম। এখন চেকের লাইনে দাঁড়াবো আর কি। টানা 7 দিনের ছুটিতে অর্থের প্রয়োজন হলে গ্রাহকরা যাতে প্রয়োজন অনুযায়ী এটিএম বুথ থেকে টাকা তুলতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকাররা। আজকে অবশ্য অফিসিয়ালি আমাদের আজকে শেষ দিন। আগামী 2 দিন আমাদের বাংলাদেশ ব্যাংকের স্পেশাল একটা নির্দেশনা খোলা থাকবে। তো আমরা আজকের দিনের জন্য যেটা ছিল যে আজকে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ছাড়া বাকি যারা আছেন বা এমনি আমাদের জনগণ এমনি যারা আছেন, যারা টাকা তুলে গ্রামের বাড়িতে চলে যাবেন বা বিভিন্ন জায়গায় চলে যাবেন গরু কিনবেন ঈদের জন্য, কোরবানি ঈদের জন্য, তারা আজকে আসলে সকাল থেকে কিন্তু অনেক ভিড় ছিল। ঈদকে কেন্দ্র করে ব্যাংকের এটিএম এ পর্যাপ্ত অর্থের সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত থাকে সে বিষয়ে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 7 দিনের ছুটি শেষে আগামী 1 জুন সোমবার লেনদেনে ফিরবে দেশের ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। ব্যাংকের নগদ লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন 2000 কোটি টাকার কম, সেগুলো 2026 হিসাব বছর থেকে কোনো ধরনের নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকগুলোর মূলধন ভিত্তি আরও শক্তিশালী করতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী যেসব ব্যাংক বিদ্যমান সব শর্ত পূরণ করে নগদ লভ্যাংশ দেওয়ার উপযুক্ত হবে, তারা ঘোষিত মোট লভ্যাংশের সর্বোচ্চ 50% নগদ হিসেবে বিতরণ করতে পারবে। বাকি অংশ দিতে হবে স্টক লভ্যাংশ হিসেবে। 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থ বছর এবং পরবর্তী বছরগুলোর লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে 2025 সালের 13 মার্চ জারি করা এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। বৈষম্য দূর করতেই 2009 সাল থেকে নারীর উন্নয়নে বরাদ্দ দেয়া হয় জেন্ডার বাজেট। নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতি বছরই বাজেটে জেন্ডার সমতার কথা বলা হয়। বরাদ্দ বাড়ে, তার এরপরও প্রশ্ন থেকে যায় প্রান্তিক নারীরা এই বাজেটের সুফল কতটা পান। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা আর তদারকির অভাবে এখনও অবহেলিত সুবিধাবঞ্চিত বৃহৎ নারী জনগোষ্ঠী। মাকদুরা মিতির রিপোর্ট। বিয়ের মাত্র 1.5 বছর, রঙিন সংসারের স্বপ্ন ডানা মেলার আগেই ভেঙে চুরমার হয়ে যায় রাজধানীর করাল বস্তির মর্জিনা বেগমের। মুখ ফিরিয়ে তার স্বামী বিয়ে করেন আরেকটা, কিন্তু মর্জিনার দায়িত্ব নেবে কে? 3 সন্তান আর বৃদ্ধা মাকে নিয়ে করাল বস্তির এক কোণঠাসা ঘরে মর্জিনা জীবন যুদ্ধ লড়ছেন। তিনি জানেন না জেন্ডার বাজেট কি। সুবিধাবঞ্চিত অসহায় নারীদের সুরক্ষার জন্য সরকারের কোটি কোটি টাকার এ তহবিলের কথা অজানা তার। পাননি কখনো কোনো ভাতা। এই 3টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চার বেলা একবেলাও পাই নাই, এমনি নাম দিছি। সবাই তো চায় যে একটা কিছু আমরা পাই সরকারের থেকে, সরকারে দিব, কিন্তু হয়তো দিছে, আমরা তো আর জানি না, কিন্তু দিছে না। আমরা মর্জিনা বেগমের মতোই সমাজের নানা প্রান্তে রয়েছে হাজারো অসহায়ত্বের গল্প। বাজেট আসে যায়, বরাদ্দ বাড়ে, ফাইল ভারী হয়।
কিন্তু অসহায় নারীদের কষ্টের যেন শেষ নেই। প্রতিবন্ধীরা তা তো বাতা পায়, ওখানে আমরা ভালো মানুষ প্রতিবন্ধী ওই গরব হয়েছি, আঙ্গর কেউ চক্ষু বাসে না। আমরা ফের চলে আসো, একদিন না থাকলে ফুলাফুরি উপাস থাকে, একজন তুই গাছ আয় গান লাগে, সময় না খায় তাহা লাগে। 2009-10 অর্থ বছরে জেন্ডার বাজেটে বরাদ্দ ছিল 27,248 কোটি টাকা, যা মোট বাজেটের 24.65%। এরপর থেকে প্রতি অর্থ বছরেই এ বরাদ্দ বেড়েছে। 2024-25 অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল 2,71,818 কোটি টাকা, যা মোট বাজেটের 34.11%। কিন্তু গেল অর্থ বছরে এ খাতে বরাদ্দ কমিয়ে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আইনগত দিক থেকে সুনির্দিষ্টভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। সংবিধানে সেখানে একটি আর্টিকেল রয়েছে যেখানে কিন্তু খুব স্পষ্টভাবেই বলা রয়েছে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য বিভিন্ন সময় বিশেষায়িত বিভিন্ন আইন করতে হবে বা তাদের উন্নয়নের জন্য বিভিন্ন আইন করতে হবে। এবং এই আর্টিকেল, এই জিনিসটা থাকা মানেই কিন্তু এই অনুচ্ছেদের থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এখন পর্যন্ত আমাদের জন্য কিন্তু এই আলাদাভাবে স্পেশালাইজভাবে কিন্তু এই বরাদ্দগুলো দেওয়া প্রয়োজন রয়েছে। বাজেটে নারী বান্ধব প্রকল্পে গুরুত্ব দেয়া ও নারী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই ধরনের জায়গাগুলোকে কেন্দ্র করে বাজেটের বরাদ্দ কতটুকু হচ্ছে এবং সেটার মাধ্যমে সঠিকভাবে সেই ধরনের প্রকল্পগুলো রয়েছে কিনা এবং সেই প্রকল্পগুলোকে কেন্দ্র করে বরাদ্দ বাড়ানো দরকার। 2026-27 অর্থ বছরের বাজেটে সুষ্ঠু বন্টনের জন্য যথাযথ নজরদারি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বাজেটের বড় সমস্যা গতানুগতিক ধারা থেকে বের হতে না পারা। বাজেট শোষণ ও লুটপাটের হাতিয়ার হয়ে উঠলেও জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার রাজধানীর পল্টন ইআরএফ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় করমুক্ত আয়ের সীমা 6 লাখ টাকা, সকল জাতীয় পরিচয়পত্রকে টিআইএন নম্বরে রূপান্তর, ব্যক্তি আয়ের সর্বোচ্চ সীমা 5 বছরে 30% থেকে 19% নামানো সহ বেশ কিছু নীতি তুলে ধরে বাজেট ভাবনা পেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। সংসদের বিরোধী দলের পক্ষে বাজেট ভাবনা তুলে ধরেন অধ্যাপক ডক্টর AKM ওয়ারাসুল করিম। জামায়াত তাদের বাজেট ভাবনায় মা ও শিশু এবং ষাটোর্ধ্ব নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, নারীদের জন্য সব রকম সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। দলটি সম্পদের উপর কর, ব্যবসায়ী টার্নওভার কর আরোপিত বিরোধিতা করে। সেমিনারে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, বৈশ্বিক ও জাতীয় নানা সংকটে বর্তমানে অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বিরোধী দল হিসেবে জামায়াতকে বাজেটে পাশের পর তা বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। মাথাপিছু জিডিপির এইসব শতাংশগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দিতে পারছি না। ফলে জামাত ইসলামী মনে করে আজকের এই আলোচনায় যে সমস্ত বিদগ্ধ আলোচকবৃন্দ ভালো ভালো তথ্য দিয়েছেন তার ভিত্তিতে আমরা একটা রিকমেন্ডেশন নিয়ে আগামী বাজেটকে একটু অন্তর্নিহিতভাবে কি করে জাতীয় অর্থনীতিকে দাঁড় করানো যায় আমরা সেই ভূমিকা ইনশাল্লাহ রাখবো। বাণিজ্য এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ডিএসইএক্স সূচক 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,335 পয়েন্টে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 161টির, কমেছে 136টির, অপরিবর্তিত ছিল 92টির দর। লেনদেন হয়েছে 778 কোটি 71 লাখ টাকা। গত কার্যদিবসের তুলনায় কিন্তু লেনদেন কমেছে 123 কোটি 40 লাখ টাকার মতো। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল নাহি অ্যালুমিনিয়াম কম্পোসাইট প্যানেল, দ্বিতীয় অবস্থানে ছিল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, তৃতীয় অবস্থানে ছিল ডেফোডিল কম্পিউটার্স পিএলসি। এছাড়া যদি আমরা দেখি টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল ফার ইস্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট, দ্বিতীয় অবস্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, তৃতীয় অবস্থানে NCCBL মিউচুয়াল ফান্ড 1। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যদি আমরা দেখি সার্বিক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 96টির, কমেছে 71টির, অপরিবর্তিত রয়েছে 20টির দর। লেনদেন হয়েছে 21 কোটি 80 লাখ টাকা।
এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির সেলস আকিজ সিরামিক্স লিমিটেড বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 21 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 6 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির কোয়ালিটি এসিউরেন্স বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 20 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 31 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।